প্রেম তৃষা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। সূচনা পর্ব। কাল আমার বিয়ে, কিন্তু আজ এই রাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা মা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে আমার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তি যতই টাকা থাকুক না কেন, আমি তৃষা নুরজায়ান তার বউ হচ্ছি না, মানে কখনোই না। তার মতো ভয়ানক ব্যক্তির বউ আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বিচরণ করা সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করলো তৃষা। এমন লম্বা বাস যাত্রার পর বান্ধবী শিমলার বাসায় যখন বিছানায় গা এলে শুয়ে পড়লো, তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করে হোক খুঁজে বের করবে, আজ হোক কিংবা কাল। সে মানুষ কম বাজি পাখি বেশি, এক নম্বরে দজ্জাল লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে? এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তৃষা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সাথে যাওয়ার কথা বলে ঢাকা থেকে এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটি মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানে চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝে জানে না এই অমানুষতাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। এতক্ষণে হারকিন দিয়ে খুঁজছে গুন্ডা লোকটা তাকে। এই হ্যান্ডসাম তাই বলে কি যা মন চায় তাই করবে নাকি? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্ন আসে না। আমার বাবা মাগুলো এক নম্বরের গদ্দার। এই ছেলের বড় লোক দেখেই বুঝি মেয়েকে গলায় ঝুলিয়ে দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তার জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তৃষার, ট্রেন মিস করলেও সব শেষ। মুখে যা গালি এসেছে সব ইচ্ছা মতো দিয়েছে। আশেপাশে সবাই যদিও চুপ থাকতে চাইছিল, বলছিল, কিন্তু মাথা তখন কাজ করছিল না। এখন কোন লোক যে গালি খেতে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানে। নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসুরাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া। নেতার ওপর হাসে, কেবল ভেতরে মারে। তৃষার পাশে ফিরতেই রুমের মধ্যে শিমলার মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তৃষার সময় হয়তো বলতো, আন্টি কি দরকার এত কিছু করার? তবে আজ পেটে ক্ষুধা। টেনশন থাকলেও তৃষার ক্ষুধা বেশি লাগে। আগে খেয়ে বাঁচুক, তারপরে জীবন বাঁচলে বাপের নাম। তৃষাকে হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো আর বিনা পয়সায় জলহস্তির মতো খাওয়া দাওয়া করা যায় না। থাকা তো দূরের বিষয়, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। হঠাৎ ঘুরে ফিরে আবার যুবরাজ সরকারের কথায় মাথায় আসে তৃষার। আচ্ছা, যে বিপদে পড়ে গেল সে কি করে বাঁচবে? হঠাৎ করে তৃষা অন্য এক কাজের কথা মনে পড়ল। 2 বছর আগে কক্সবাজার বিশাল একটা বিপদে পড়েছিল সে। এই মুহূর্তে ফারাজ ইলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা স্ত্রী সবই ছিল। স্ত্রীর নাম চিত্রাঙ্গনা। কি তার রূপ! তবে সেই মুহূর্তে ইচ্ছে করছিল মেয়েটার সতীন হয়ে যেতে। ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যাবে, মন্দ হয় না। আর ফারাজ ইলাহি তো অটেল টাকা, 2 বউ কেন 100 বউ তা থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। বেটার শরীর ভর্তি যে কারেন্ট। সেবার কক্সবাজার এলাহি তার স্ত্রী এমনি অ্যাসিস্ট্যান্ট অভ্রনীল থেকে শুরু করে বইয়ের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। মেয়ে দুটো আসলে অনেক ভালো। তারা পরিচয় করিয়ে দিলে হয়তো ছেলে দুটোর কথাও বলতো না তার সঙ্গে। আর বলেছিলই বা কি এমন? ফরাজিলের কথাই বলা যাক। তৃষা সুন্দর করে হাত বাড়িয়ে দিলেন। হ্যালো, আমি হলাম তৃষা নুরজায়ান। ফরাজ হ্যান্ডশেক না করে বলল, ও আচ্ছা, মানে কি লেভেলের বউভক্ত ভাবা যায়? তৃষা সেই প্রথম দেখায় একটু বউ হতে চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। সারা জীবন, বছর 365 দিন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে থাকা তৃষাকে অত বড় হ্যান্ডশেক টাকাওয়ালা পাত্তা দিল না, তা স্বাভাবিক নয়। না জানি যুবরাজ সরকার তার মধ্যে কি এমন কচু দেখেছে। ইসরে, কচু দেখেছে মানে? তৃষা তো দেখার মতোই। তাকে দেখলে গালি খুবচির সব ছেড়ে তৃষার বেরিয়ে যায়। কাল সকালে ভার্সিটি আছে। প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চা দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলেদের চোখে যেন তৃষার দিকে থাকে, সেই ব্যবস্থা তো করতে হবে তৃষার। আবার রাতের পর্যায়ে পর্যাপ্ত ঘুম না হলে ডার্ক সার্কেল পড়তে পারে চোখের নিচে। শিমলা গাজর খাচ্ছিল, সেই গাজরটাও কেটে নিল তৃষা।
কেড়ে তারপরে কত কি বানিয়ে মুখে লাগালো। শিমলা অবাক হয়, এই মেয়েটা যে সারাদিন এইসব করতে দেখে, ব্যাগ ভর্তি এসব জিনিস। সেই চট্টগ্রাম থেকে ব্যাগ করে সে আলু শসা পেঁয়াজ এনেছে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কাল দেখবি পুরো ভার্সিটি তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই পরে সেই ছাই কুড়িয়ে বাসন মাজিস। তুই মাঝ শালি, আমার হাতে কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে নাকি? নখে ম্যানিকিউর পেটিকিউর করতে কত টাকা লাগে ধারণা আছে তোর? মুখ্য রমণী। সেই ভোর থেকে তৃষা তৈরি, প্রথম দিন বলে কথা। নায়িকা কারিনা কাপুর লাগতে হবে অবশ্যই, যাতে ভার্সিটির ঋত্বিক রোশন গুলো তার ওপর লাড্ডু খায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি ডিপজল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করতে দমকা হওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মনে হলো পাশ দিয়ে কোনো জিনের বাদশা তার আলাদিনের চাদর গালিচা নিয়ে গতিবেগ 400 বজায় রেখে দৌড় দিল। সে একটা ঝাটকায় তাল সামলাতে না পেরে সামনে গর্তর মতো জায়গায় জমে থাকা পানিতে পড়ল তৃষা। শ্যামলা তাকে উঠানোর জন্য 32 পাটি বের করে হাসলো। সেই হাসি দেখে তৃষার মেজাজ গরম থেকে গরম পর্যায়ে। পানিতে মির্জাফরের বংশধরকে চুবিয়ে মারতে ইচ্ছে করছে। তৃষা কিছু বলতেও পারছে না, আশেপাশে মানুষের চেয়ে চেয়ে হাসছে। এখন এখানে নিজের উচ্চমাত্রায় গালিগুলো ঝাড়তে পারলে ভালো লাগতো। তখন মানুষ তো তৃষাকে হেব্বি নিচু লেভেলের ভাববে। তৃষা নিজে নিজেই উঠে দাঁড়ালো, হাতের মধ্যে সেই নোংরা পানি লেগেছে। হাতটা নাকের পাশে নিয়ে শুকলো, গর্ভবতী মহিলার মতো বমি চলে আসছে তার। তৃষা নিজেকে সামলে কুল তৃষা কুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তৃষাকে দেখে হেসে বলল, আপুমণি, এই জলে একটু আগে হিসু করছিলাম। আমার এত দামি হিসু সুগন্ধি যে আপনার হাতে লেগেছে, কজনের ভাগ্য হয় এমন পারফিউমের গ্রান মাখার। তৃষার তো মন চাইছিল এটাকে ধরে জেলে ঢুকিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে, তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করলো। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তৃষা তাড়াহুড়ো করে ক্লাসের ভেতর ঢুকতে হঠাৎ করে লম্বাটে লোকটার সঙ্গে ধাক্কা খেলো। এত তাড়াহুড়ো দিয়ে ছিল তার সঙ্গে ধাক্কা খেলো, এত মাথায় ছিল না। ক্লাসের ভেতর বসে 10 মিনিটও জিরিয়ে নিতে পারলো না মেয়েটা। অমনেই দুইটো মেয়ে ক্লাসে এসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোনো মেয়ে প্রবেশ করেছে। তৃষা তখনও সেখানে কথার পাত্তা দেয়নি। আরও দু চারটে মেয়ে আগে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মেয়েটা বলল, ওই যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে সে একটু আগে ঢুকলো। তৃষা তখনও ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন যে প্রফেসর এখনো আসে না, ধ্যাত। মেয়ে দুটো একেবারে তার সামনে এসে আয়নায় হাত থেকে কেড়ে নিয়ে বলল, নাম কি? সিনিয়র সামনে দাঁড়িয়ে আছে, চোখ দেখতে পাও না? তৃষা একটু অবাক হলো, মনে মনে বলল, এরা আবার কোন আপদ? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকন মতো মেয়েটা বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়স না। তৃষা মনে মনে বললে উঠল, তো আপনাদের মতো দামড়া লেজ ছাড়া জলপরি দেখতে লাগছে নাকি? হ্যাঁ, উঠে পড়ো। কোথায় উঠবো? তুমি তো ভারী বিয়াদব, তোমাকে পড়ে ধরছি। চলো, প্রেম অপেক্ষা করছে। এই আপু দেখেন, আমার এখন পড়ালেখার বয়স, প্রেম ভালোবাসা আমার অপেক্ষা করলেও আমি যেতে পারবো না। ওদের বলেন পরে দেখা করব। তৃষা আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু শিমলা তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, সিনিয়র হয়, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দিবে। জলদি যা। আমি যাই বলবে না কেন? সরি বলবি, নিচের দিকে চেয়ে থাকবি। এখন মাথায় বসতে বললেও বসবি নাকি? চুপ কর, যা। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে তৃষা সহ বাকি মেয়েগুলো দাঁড় করানো হলো একেবারে লাইন ধরে। তৃষা আন্দাজ করতে পারছে এখানে যা কিছু হয়েছে বা যা কিছু হয়ে যাক না কেন, ভালো কিছু তো কখনোই হবে না। তৃষা দাঁড়িয়ে একেবারে পেছনে, এক এক করে দেখছে সামনের দিকে যাচ্ছে, এরপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছে থেকে ফিরে আসছে দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান বসে আছে। ঢং। তৃষার পালা আসতেই সে সামনের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় বাইকের সঙ্গে হেলান দিয়ে আছে এক উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ। সাদা একটি গেঞ্জির ওপর জলপাই রঙের শার্ট পরিহিত, শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, ঘাড় ছুঁই, গলার কিসব বুঝিয়ে ঝুলিয়ে রেখেছে। হাতেও কত রকমের অদ্ভুত ব্রেসলেট। ঘড়ি নেই, কিন্তু নেই
কেন? সময় দেখার সময় নেই নাকি? দেখে তো মনে হচ্ছে পুরান ঢাকার খানদানি কোনো বংশের বিগড়ে যাওয়া সুদর্শন লাফাঙ্গা। যাগে সিনিয়র সাহেব বুঝি উনি। তৃষা নিজের প্রতি আত্মবিশ্বাস আসে। এই ছেলে নির্ঘাত তার রূপ দেখে থমকে যাবে। এই অদ্ভুত দেখতে গলায় ঝুলিয়ে রাখা কিংবা হাতের ব্রেসলেটগুলোর সঙ্গে কোনোভাবে যদি তৃষার ওড়না আটকে যায়, তো ব্যাকগ্রাউন্ডে লা 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 মিউজিকটা বাজবে। তৃষা তো সব কল্পনা ছেদ ঘটিয়ে সেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটার তুড়ি বাজালো। তৃষা হুঁশ ফিরিয়ে বলল, এই যে মিস ট্যাবলেট, কাম হেয়ার। পাশ থেকে সবাই হেসে উঠল। লোকটা তাদের দিকে তাকালো। মুহূর্তে সবাই থমকে গেল। তৃষা একটু অবাক হলো বটে। কোন দেশের প্রধানমন্ত্রী? আমায় যে ওনাকে দেখে সবার ভয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে। তৃষা এগিয়ে গিয়ে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, দেখা হয়েছে আমাকে? হলে বলুন, কেটে পড়ি। আশেপাশে সবাই তা শুনে কানাঘুষা করছে। এই মেয়েটার সাহস দেখেছিস? আজকে এসেছে আর আজকে এত বিয়াদবি। আর সে জানে তার সামনে কে বসে আছে। পেছন থেকে একটা মেয়ে তৃষাকে টেনে কষে দুটো লাগাতে যাবে, তার আগে লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টে ক্লাসে পাঠা জলদি। তৃষা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে উঠল, সেখানে গেলে? বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, জাস্ট কাম ফার্স্ট। আর হ্যাঁ, আমি প্রেম নেওয়াজ। রুমের মধ্যে একঘেয়ে ফ্যান চলছে। বেঞ্চের ওপর ভালো করে বসলো প্রেম। তৃষা তার ব্যাগটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। সে লক্ষ্য করলো প্রেম, তারপর বলল, ব্যাগটা দাও, ব্যাগে পার্সোনাল জিনিস আছে। দিবি বাল? ছিনিয়ে নেওয়ার অভ্যাস আছে কিন্তু আমার। ধমকে চোটে তৃষা ব্যাগটা দিতে দেরি করলো না। প্রেম ব্যাগ হাতে একটা লাল লিপস্টিক পেল। ভালো করে দেখে একবার হাসলো, কিন্তু কঠিন সেই হাসি। সিনিয়রদের যে সালাম দিতে হয় জানা আছে। ওই সময় তাড়াহুড়োয় যে ধাক্কা দিয়ে চলে গেলে। সালাম তো দূরের কথা, সরিও বললে না। কাজটা কি ভালো হয়েছে? না, একেবারে পচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত। হপ, তোর সাথে মজা করছি, তামাশা চলছে। দেব বাম হাত দিয়ে একটা কষিয়ে, তারপর মজা বুঝবি। সরি। প্রেম নিজেকে শান্ত করে এবার গলায় স্বর বদল করে বলল, লাল লিপস্টিকটা ঠোঁটে ঘষে আমার গালে একটা শক্ত করে চুমু দাও তো। তবে তাহলে ঠোঁটেও দিতে পারো। ঠান্ডা গলায় বলল প্রেম। তৃষা ভয়ে কেঁপে উঠল। ভাইয়া, ফিসফিস করে বলল, তোর ভাইয়া গেছে জাহান্নামে, তুই চুমু দে আগে। বাদরমুখী প্রেম গর্জে ওঠে। তৃষার শরীরটা ঝাঁকুনি দিল। সে চোখ নামিয়ে বলল, সরি ভাইয়া, পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখলেই সালাম দিব। তুমি আগে চুমু দাও পাখি, সালাম পরের বার থেকে তুইলা রাখলাম। তৃষার ভয়ে ঠোঁট কাঁপছে। পুরো ভার্সিটির শত শত শিক্ষার্থী তাদের দিকে চেয়ে আছে, কানাঘুষা করছে, হাসছে। লজ্জা আর ভয়ে তৃষা নাজেহাল অবস্থা। প্রেম তুড়ি বাজা। তৃষা ঠোঁট কাচুমাচু করতে করতে অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে এগিয়ে গেল প্রেমের দিকে। চুমু দিবে তার আগ মুহূর্তে প্রেম বলে উঠল, স্টপ মামনি, এখন আমার মুড নেই, বলেই সরিয়ে দিল তাকে। অপর মুহূর্তে উঠে দাঁড়াতেই সে বলতে লাগলো, কি ব্যাপার, এমন নেস্টিং গন্ধ আসছে কোথা থেকে? কেউ আবার আমার ভয়ে কিছু সেরে দিল নাকি? প্রেমের কথা বুঝতে দেরি হলো না তৃষার। সে বুঝে ফেলেছে সে কি কথা বলছে। তবুও একটু ইতস্ততা ভনিতা করে অবশেষে প্রেমকে উদ্দেশ্য করে বলল, আসলে আমি আসার সময় হিসুর পানিতে পড়ে গিয়েছিলাম, তাই আমার শরীর থেকে গন্ধটা আসছে। এই পর্যন্তই ছিল সূচনা পর্ব। এখন শুরু করছি প্রেম তৃষা গল্পের দ্বিতীয় পর্ব। না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহির কাছে একটা কল দিয়ে বলবো, আমার ভাইয়া উর্ফে সাইয়া, জানেন ভার্সিটির সিনিয়র প্রেম নাদিম, ওই ছেলেটা আমায় খাইয়ে দিলেও। তৃষার পরনে ব্রেন থেকে একটি স্মৃতি ডিলিট করে দিল। ভার্সিটির প্রথম দিনটা এমন জঘন্য হওয়ার কি প্রয়োজন ছিল? এই বেটা প্রেমকে ইঁদুর মারার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছে করছে তৃষার। দুনিয়ায় কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই? তৃষা এই হাইব্রিড কালারের হাত থেকে বাঁচানোর জন্য তবে একটু শান্তি তো লাগছেই, লাগবে না কেন? ওই প্রেমের হওয়ার যে কিল করে এটা, ওই প্রেমের হাওয়া যে লিক করে এসেছে তৃষা, মানে তার বাইকের। সকলে যে বাইকটায় তাকে মুতু জলে ফেলে দিয়েছিল, সেই বাইকটার নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছিল। এই কলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তৃষাকে চুমু দিতে বলা, তাই না?
গায়ে গন্ধ বলে অপমান করা, একেবারে বুড়িগঙ্গার কালো পচা জলে চুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তৃষার। সে চিনে তৃষাকে, অসভ্য লোক, সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা এই মগা কি জানে না? ভাব দেখায় শাহরুখ খান, আচরে তো নায়ক না, বাঘ খানের মতো বগা খান একটা। তৃষা কাজী বাড়ির ছোট্ট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকে সাজগোজের স্বভাবটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে পরিপাটি ছাড়া কখনো দেখেনি। খোদার 30টা দিনই ফকফকা চকচকা থাকতেন তিনি। তৃষা ছোট একটা বিচ্ছু ভাই আছে, নাম তৈমুর, ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বললে কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার সেই সম্পর্ক, সেই মানে একদম সেই কালা জাদু করে নষ্ট করা যাবে না এমন সম্পর্ক। তৃষা চূড়ান্ত চালাক বললেও ভুল হবে, আবার বোকা বললেও চলবে না। মানে এই মেয়েটাকে কাজে না, আবার অনেক কাজের। পড়াশোনায় মেধাখোর, তবে এই মেয়ে খালি পড়াশোনার কাজে লাগে না, বাকি সব কিছুতেও 0% কাজে লাগে। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ এই একটা কাজে আছে বললেই চলে। মাথার মধ্যে ব্রেনটা একটু কম, তবে মানে ব্রেন আছে কিন্তু সেই অলসতার কারণে কাজে লাগায় না। তৃষার ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে তুলেছে। ওইসব ঢোলফোল তো তার আগে পড়ে, কিন্তু হাসলেতে গরজাত অবশ্যই দেখা যায়। সেই ছোটবেলার কথা, এই 5-এ পড়া ছেলে তার গজদাঁতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে তৃষা তার দাঁতের বিরাট যত্ন নেয়। যথাযথ বলা যায় না, দাঁতের নজরও লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলে তো দেয়াল ভেসে সাংবাদিক এসে যদি জিজ্ঞেস করে আপনার টুথপেস্টে কি নুন আছে, পুনরায় ঢাকার ঘিঞ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর নদীর তীরে সোয়ারিঘাটের নির্জনতার আজ অন্যরকম। নদীর কালো ঢেউ কেবল ধপধপ করে উঠছে। অন্ধকারে ডোবা রাত, শুধু দূরে কাকের মতো কিছু স্বরধ্বনি বেশি আসছে, তারপর আবার সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এই অন্ধকারতার মাঝে বাঁচানোর তাগিদায় মরিয়া হয়ে ছুটে চলেছে এক তরুণ। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ, যেন হাতের মেহেদির রং পুরোপুরি শুকায়নি এখনো। হাতে আজ মাটি খুঁড়ে বাঁচার চেষ্টা, শ্বাসকষ্টে বুক ধরফরানির হৃদস্পন্দন যেন বেরিয়ে আসতে চাইছে। তার অপরাধ বোধ কি সে জানে না, সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। খুনটা জ্যানত্যান খুন নয়, নির্মমতার সঙ্গতা পাল্টে দেওয়া খুন। মেয়েটা অন্ধকার গলি পেরোতে না পেরোতেই ধপাস করে পড়ে যায় মাটিতে। হাঁটু চিরে ইটের ধারালো কোণ মাংসে ঢুকে যায়। ভয়ের তো চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শুনতে পায় একটা গান, ফোনে ছাড়া সে গান। গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটি বুকের ভেতর ভয়ের পাথর জমে ওঠে, চোখে অন্ধকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভেতর ঢুকে যায়। সোজা কণ্ঠনালীর গহীনে গটগট করে রক্ত ছিটকে বেরিয়ে আসে একেবারে লাল বর্ণের প্রবাহের মতো। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায় তার, কারণ গানটা এখনো বাজছে। সেই গানটা গাইছে গলা মিলিয়ে, কোনো ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা চলে যায়, প্রেম আমার ও প্রেম আমার। মেয়েটি ছটফট করে গলার ভেতর ভোঁতা শব্দ বেরোয়। জবাই করা পশুর মতো মুখোশ পরা খুনি একদৃষ্টে তাকে উপভোগ করছে নিস্তেজ দেহে টান পড়ন। অভিশপ্ত এক হাসি ভেসে ওঠে মুখোশের আড়াল থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলল সে। চোখের উন্মাদনা মেশানো উত্তেজনা, ঠোঁটে প্রশান্তির বাঁকা হাসি। কিন্তু এখনো শেষ হয়নি। হঠাৎই এক ঝাটকায় চাকর গলার ভেতরে ঢুকিয়ে দিল। রুহু কেঁপে উঠল, চোখগুলো বিস্ফোরিত হয়ে ফেটে পড়তে চাইলেও পারল না। এই রাতের আধারে সোয়ারিঘাট পেরিয়ে এই নির্জন জায়গায় কেউ নেই মেয়েটিকে বাঁচানোর জন্য। মেয়েটি ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখন কোনো থ্রিলার থিং ব্যাপারটা আছে নাকি, যে ব্যাপারটা ঝটকায় গলা থেকে চাকু বের করে 4টে কোপ বসালে চোখের মনির ওপর, গলে ছিটকে একেবারে কালো মনিটা নরম হয়ে গেল। চোখগুলো নরম হয়ে গলে পড়ল। গালের ওপর ছিটকে পড়ল লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি ততক্ষণে মৃত্যুর কারণ জানার আগে মৃতদেহের ওপর ঝুঁকে খুনি হাত বাড়ালো। মেয়েটি লম্বা কালো চুলের ভেতরে আঙ্গুল চালালো।
বাহুগুলো বেশ তো, আমার যে এগুলো চাই। তারপর এক জায়গায় হুডির পকেট থেকে কেচি বের করে ঘ্যাচাং করে গোড়া থেকে কেটে ফেলে পুরো চুল। হাতে নিয়ে এমনভাবে দেখতে লাগে যেন বিশ্বজয় করে ফেলেছে সে। চোখে মুখে আবারও তৃপ্তির হাসি রেখে চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টির হাসি মুখে নিয়ে। তারপর সোজা হয়ে দাঁড়ায়। কি গরম পড়েছে আজ! এই গরমে তো প্রতারকদের খুন করতে নষ্ট হয় না, তাই না? একদম কষ্টও হয় না। সে হুডি খুলে হাতে নিল। পরনে একটি সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাজটার বোতামটুকু খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লাস্টটা যে কিছু না বলা প্রশ্নের উত্তরে অপেক্ষা করতে করতে ওপরে দাবি নিয়ে চলে গেল, তাতে তার কিছু যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড় হট্টগোল বাঁধবে। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, নইলে সকালের খবরের ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষকে জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কি ছিল। যাওয়ার সময় এক নাগালে গান গাইছে, প্রেম আমার ও প্রেম আমার। নেওয়াজ কুঠি কেরানীগঞ্জের জিঞ্জিরায় অবস্থিত সেকালের একটি জমিদার বাড়ি। যদিও এই বাড়ি দেখতে হলে এখনো জমিদার বাড়ি নয়। একসময় ইংরেজরা তৈরি করেছিলেন। দেশ ছেড়ে যাওয়ার আগে নেওয়াজ বাড়ি পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটি পুনরায় সংশোধন করে এখানে বসতি স্থাপন করে। বুড়িগঙ্গার তীরে ঘিরে নেওয়াজের এই কুটির। নেওয়াজে পুরাতন ঢাকার নামি দামি বংশের মানুষ। তাদের মশলার ব্যবসা ছিল। দেশে বিদেশে নদীর ঘাটে মশলা রপ্তানি করে থাকতেন তারা। পুরান ঢাকার নামি দামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তা সিদ্দিক নেওয়াজ। এই বয়সে এসেও একা হাতে সব সামলাচ্ছেন। ছেলে একটা আছে, তবে সেটা থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ। তবে সে তো মশাই বদমেজাজি হয়ে একটা বাইক নিয়ে ঘোরাঘুরি, এখানে সেখানে ঘোরা, ফটো গিটার এটা ওটা নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এসব ছাড়া তার কি আর কাজ আছে? কই, দাদার বয়স হয়েছে ব্যবসার হাল ধরে নিজে দাঁড় করাবে তা না, উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরে এই বুড়োটাকেই সামলে নিতে হয় তাকে। তবে আর নয়, একটা না একটা হেস্তনেস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। তাহলে একটা বুনো হয় না। মুখে হাত দুটো সবার আগে চলে আসে। কাচ্চা বাচ্চা না হলে নাতির এই স্বভাব বোধহয় ঠিক হবে না। সংসারের পানি গায়ে পড়লেই বখাটেপনা সরবে। সিদ্দিক নেওয়াজ সকাল সকাল উঠে চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজার আগে রাজশাহীতে থাকতো। স্বামী মরেছে সেই ছোট্ট মেয়েটা হওয়ার পর। শেষে এত অভাব অনটন দেখে সিদ্দিক নিজেই এনে রেখেছেন নিজের কাছে। হেতিজার ঘরে 2 ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হয়েছে বলা চলে। স্পেশাল ফোর্সের অফিসার। আর কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে সবই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে কম কথায় শেষ করে। এই বাড়িতে প্রেম নেওয়াজের ভক্তের থেকে প্রত্যুত দেওয়ান ভক্ত বেশি। মেয়ের মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিনা বের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্ট স্পেশাল ফোর্সের অফিসার। ড্যাশিং লুক, মারাত্মক চাহনি, কোনটার অভাব তার? প্রত্যাশ নাস্তার টেবিলে বসে বোন প্রেমান্তিকে জিজ্ঞেস করলো, কিরে প্রেমা, প্রেম কোথায়? নাস্তা করবে না? সে তো রাতে ফিরেছে। আমি ডেকে আনি? ইচ্ছে। প্রেমা মুখটা ভেঙচি কেটে ডেঙিয়ে প্রেমের ঘরের দিকে গেল। নেওয়াজের এই এত বড় সীমানার মধ্যে 2টো বাড়ি। একটি নেওয়াজ কুঠির, অন্যটা হাউস অফ লাভ, একটা বাগান বাড়ি। প্রেমের 25তম জন্মদিনে দাদাভাই বাড়িটি একেবারে নিজের নামে লিখে দিয়েছিলেন। এখন এখানে কম সেখানে থাকা হয় বেশি। কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশ নিজের মতো করে তৈরি করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশ বড় নয়। চারপাশে কেমন যেন ভয়ানক লাগে। প্রকট দুপুরে কিংবা রাতে ভয়ও এখানে তেমন কেউ যায় না। চারপাশটা কেমন ভয়ঙ্কর লাগে। প্রকট দুপুরে কিংবা রাতেও মানুষ যেতে তো খুবই ভয় পায়। যদিও প্রেম তার 30 সীমানায় কাউকে যেতে দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজেই সামলায়। একবার দাদু কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল সকাল খালি গায়ে উপর হয়ে শুয়ে থাকা প্রেমকে দেখে প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে শেষ। প্রেমের কফি দিতে এসে নাকি প্রেমের চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে না। প্রেম খালি একবার বলেছিল, দেখা দেখি করে চোখের স্বাদ মেটাবে, তবে বাকিগুলো কাম।
প্রেমময় তৃষ্ণায় তোমার এই তৃষ্ণার্ত করি। কোনটা দিয়ে শুরু করব বলো ডার্লিং? সে মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল, 2 দিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলেই কাম হেয়ার বললেই চোখ মারে। মেয়েটা সাহসী হয়নি ওই বাড়িতে কাজ করা কিংবা প্রেমে হাবুডুবু খাওয়া। প্রেমা ঘরে ঢুকতেই দেখলো প্রেম বিছানায় শুয়ে আছে, জুতাগুলো খুলেনি, গায়ে সাদা একটি শার্ট। দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজ করে এসেছে। প্রেমার ইচ্ছে করছে প্রেমের ঘাড়ে ছুঁই কার্লি চুলগুলো একটু হাত বুলিয়ে দেই। সে মিটমিট হেসে বলল, ও ভাই, নাস্তা খাবে না? প্রেম নড়ে চড়ে বিরক্ত হয়ে বলল, তোর বাল খাবো, যাওয়া নিয়ে আসো। এইটুকু সুন্দর করে বললেও তো হতো, সবই নিয়ে আসতে পারি। সুন্দর তোমার বলে থেমেও গেল প্রেম। তোকে না বলেছি আমার ঘরে আসবি না? এমন করো কেন? সকাল সকাল পীড়িতের পেঁচাল পারিস না তো, তোকে দেখলে আমার মাথায় রগগুলো নড়ে ওঠে। কেন, সুন্দর লাগে না? নতুন ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে এসেছি। খালি ফেস ওয়াশ করলে হয় রে মাগি, একটু ব্রেন ওয়াশও দরকার হয়। প্রেমার অপমান নিতে পারছিল না। রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোকটা বিয়ে করে মানুষ বানাতে হবে, কিন্তু সে তাকে বিয়ে করলে তো। প্রেমা গাল ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পর ওই প্রেম উঠে একটা সিগারেট ধরায়। ধুরবাল, আজকে লেট হয়ে গেল, জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শালি ভাদরমুখী তার বাইকের হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভেতর এত আগুন কিসে? প্রেম আজ গলাটা চেপে ধরে বুড়িগঙ্গার পানিতে দিয়ে ওর আগুন নেভাবে। নাস্তা তো দূরের কথা, আর তীব্র মেজাজ খারাপ নিয়ে কারোর সঙ্গে দেখা করলো না প্রেম ভার্সিটিতে যায়। তখন ক্লাস চলছে পুরোদমে। প্রেমের হাঁটার গতি দেখে সবাই বুঝতে পারে আজ কার ওপর তাল পড়বে। প্রেমের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে অঙ্কুর। গুরু গুরু বলে ডেকে মাথা খারাপ করে দেয় ছেলেটা। সেও আজকে প্রেমের এই রূপ দেখে আন্দাজ করতে পেরেছে ভয়াবহ কিছু একটা হতে চলেছে। প্রেম সরাসরি তৃষার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তৃষার কপাল বরাবর ধরে। তৃষার মধ্যে কোনো রিয়াকশন নেই। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনাগুলি। সে ফোনটা বের করে প্রেমকে বলল, এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমন গুন্ডা লাগে। এই সামলে একটা ছবি তুলে দে না, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো সব পুরো ক্লাস চুপচাপ। স্যার নিজেও চুপসে গেছে। প্রেমের মেজাজ তখন আরও খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তৃষার গাল চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, তোর সাথে প্রেমের ইতরামও করে না। এই অঙ্কুর, হলের রুমের চাবি দে তো, শালিকে বুঝিয়ে দেই পিস্তল আমার আসল নাকি খেলনা। নাটক করে আমার লগে, আমার কথা গায়ে বাজে না।